সবার প্রিয় কাল শীতকাল, কিন্তু এখন আমরা এসে গেছি শীতকালের শেষ মাসে। তাই আমি ভাবলাম শীতকালের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে করি একটি বিশেষ পর্ব। এবং শীতকাল মানেই হচ্ছে জয়নগরের মোয়া। শুধুমাত্র এই সময় এই মোয়াটা পাওয়া যায়। তাই জয়নগর থেকে এসছেন আরতি দি। আরতি দি আমাদের আজকে মোয়া দিদি হয়ে এখানে এসছেন এবং মোয়ার যাবতীয় সরঞ্জাম উনি সঙ্গে নিয়ে এসছেন। আমাদের উনি সকলের সামনে মোয়া বানিয়ে খাওয়াবেন, তাই তো আরতি দি? হ্যাঁ দিদি। জয়নগরে কোথায়? জয়নগরের বহরুতেই। বহরুতে আমাদের বাড়ি। বাহ, তুমি এবার আমাদের করে খাওয়াবে, তাই তো? হ্যাঁ। এইটা কি? এটা হচ্ছে খই আর নলের গুড়টাকে গুড়টা মিশিয়ে তুমি নিয়ে হ্যাঁ, এটা তো প্রসেসিং করে তৈরি করতে হয়। এই গুড়টা ফুটিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে খইটা এতে মাখাতে হয়। আচ্ছা। সেই মাখাটার পরে কিছুক্ষণ রাখতে হয়, না হলে এই মোয়াটা না, এই খইটা না নরম হয় না। ও, এই নরম মজতে হয়। হ্যাঁ, মজতে হওয়ার জন্য এটাকে এই গুড়টার খইটা মাখিয়ে কিছুক্ষণ সময় আমরা ঢাকা দিয়ে রেখে দিই। আচ্ছা। দিলে তারপরে এই মুরকিটা এরকম হয়। এটাকে আমরা মুরকি বলি। তাহলে এই মুরকিটা হয়ে গেল। এবার এই মুরকিটাতে আমি এবারে দিলাম আরো গুড়। হ্যাঁ, একটু গুড় দিলাম। আর ঘি। কাজু দিলাম। খোয়া ক্ষীর দিলাম। এবার এবারে ছোট এলাচ। বাহ, গুঁড়ো করে রেখেছো তুমি? হ্যাঁ, এটা তো আমরা ডেকোরেশনের সময় দিই। ও, এই যে গোল হয়ে থাকে কি করে? তো গোল ঝুরঝুর হয়ে করে ঝরে যাবে না না, ঝরে যাওয়ার কথা নয় দিদি। এই যে আমরা বানাচ্ছি না, এই যে সুন্দর করে আমরা আন্তরিকভাবে ভালোবেসে আপনাদের জন্য যে মোয়াটা বানাই, এই দেখুন। মেশানোটা খুব ভালো। মেশানোটা ভালো করে মেশাতে হবে। এবারে এটাকে আবার একটু ঘি হাত দিলাম। ও, ঘিটা দিয়ে চাপটা পড়ে। হ্যাঁ, আচ্ছা এবারে দিদি এটা পাঁচটা মোয়া বানানো হয়ে গেল। হ্যাঁ। এবারে আমি এটা ডেকোরেশন করছি। ডেকোরেশন। হ্যাঁ এবার এই মোয়াটা আমরা খেতে পারবো? হ্যাঁ দিদি। নাও। আর দিদি আমাদের দুর্দান্ত মোয়া বানিয়ে খাওয়ালেন। মনে যেন আর কারোর সাথে গল্প না করলেও চলবে, আমাদের মোয়াকেই আমাদের সবাইটা কেটে গেলে ভালো হয়। মোয়া দিয়ে শুরু হলো, এরপর দেখুন আগে কি কি হতে চলেছে। সবাইকে নিয়ে আমরা পোডিয়ামে যাবো এবং আজকের পর্বও শুরু করব। সবাই চলো প্লিজ। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আজ আমরা এই বিশেষ পর্বে শুনবো শীত বিকেলে শীতের উদযাপন। প্রথমে আছে সায়ন্তনী কর্মকার। নমস্কার দিদি, আমি কল্যাণী থেকে আসছি। আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের একটা বিজনেস আছে, সাথে আমি কেকের বিজনেসটাও করি। কিভাবে একসাথে দুখানা চালাই সেই গল্পই তোমার কাছে করতে এসেছি। শীতকাল মানেই ঘুরতে যাওয়া আর তার সাথে কেক খাওয়া। শুনবো গল্প। এরপরে আছেন আমাদের মোয়া দিদি আরতি দাস। নমস্কার দিদি, নমস্কার। আমি জয়নগরের বহরু থেকে আসছি। আমরা মোয়া ব্যবসা কিভাবে তৈরি করি, মোয়া কিভাবে আমাদের জীবিকা নির্বাহ হয় এই মোয়া দিয়ে, সেই গল্পই আমি আপনার সাথে করব। সব গল্প শুনবো দিদি। এরপরে আছে সুপর্ণা রায়। নমস্কার দিদি, নমস্কার। আমি সুন্দরবন ঝড়খালি বাসন্তী থানা থেকে আসছি। আমি বালাপোষ বানাই, বালাপোষ তৈরি করে দুটো ছেলে মানুষ করছি, সেই গল্পই তোমাকে আজকে শোনাবো। আচ্ছা, শীতকালে তো বালাপোষ প্রয়োজনই, তাছাড়া তো কেউ ঘুমোতেই পারবে না। গল্পও করবো তোমার সাথে এবং বালাপোষের গল্পও শুনবো তোমার থেকে। এরপর আছে পুনম চৌধুরী। নমস্কার দিদি, নমস্কার পুনম। আমি র্যাডিসন কলকাতা বালিগঞ্জ থেকে এসেছি। আই এম আ শেফ। ওকে। কিভাবে আমি শেফ হলাম আর খাওয়া নিয়ে, শীতকালে বিশেষ করে মানে অনেক রকম খাওয়া হয়, তার নিয়ে আমি গল্প করব আজকে। সব গল্প শুনবো পুনম তোমার কাছ থেকে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে যায়। প্রথমে একটু কথা বলি পুনমের সাথে। শেফ তুমি, র্যাডিসন কলকাতা, কত বছর এই প্রফেশনে? আমি 2007-এ ক্যারিয়ার শুরু করেছি, আজ পর্যন্ত 13 ইয়ার্স হয়ে গেছে। 2019-এ আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে ক্যালকাটা থেকে। শেফ হওয়ার আমার একটা খুব বিশেষ মানে একটা চ্যালেঞ্জেস ব্যাপার ছিল। মাকে নিয়ে অনেক এন্থু হয়েছিলাম। সবসময় মাকে দেখতাম নানা রকমের রান্না করছে সবার জন্য, আর খুব সবাইকে প্যাম্পলেট করতো কি এই খাওয়া তোর জন্য বানাবো, তোকে কীরকম লাগবে।
ওই খাওয়া নিয়ে লোকেকে যে মানে একটা মানুষের ভিতরে ঢুকে যাওয়া, সেটা একটা আমার খুব ভালো লাগেছিল। তো মা যখন রান্না বাড়িতে থাকতো না, আমি অনেক কিছু ট্রাই করতাম, সেই ভুলই হতো, বাট আমি করতাম যখন মা থাকতো না, বিকজ মা থাকলে রান্নাঘরে ঢুকতে দিত না, বলতো পুড়ে যাবি, মেয়ে আছিস তো পুড়ে গেলে আমার চাপ হয়ে যাবে। ক্লাস 12-এ গেলাম, আমি বললাম না, আমার ড্রিম যেটা আছে আই ওয়ান্ট টু বিকাম ওইটাই। আচ্ছা। আবার ক্লাস 12 দিয়ে গ্র্যাজুয়েশন করলাম এই হোটেল ম্যানেজমেন্ট। তারপরে শেফের যখন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম নাভি মুম্বাই পাকে, আমার কর্পোরেট ট্রেনিং ম্যানেজার যখন আমি 8 রাউন্ডস পাস করে গেলাম, 9th রাউন্ডে আমাকে বলছে কেন তুমি সেলসে যেতে পারো না, বিকজ ইউ আর আ গার্ল, ইয়োর কমিউনিকেশন, তোমার যেরকম অ্যাকশনস পোস্টনস, তুমি ফ্রন্ট অফিসেও যেতে পারো, সেলসেও যেতে পারো, বাট কেন শেফ? আমি বললাম যখন আমি এত রাউন্ড ক্রস করে এসেছি, নিজে আমার সেলফ কনফিডেন্সটা বেড়ে গেছে, যাতে আমি ছাড়তে পারি না। আর আমি ওটা দেখাবো কি মেয়ে হয়ে এত টাফ না কি কিচেনে কেউ থাকতে পারে না। মানে অনেক কোনো ছেলে থাকে একটা কিচেনে 40টা 50টা ছেলে থাকে, তাতে একটা মেয়ে, বাট মেয়েরাও অনেক কিছু করতে পারে। আজকাল মেয়েরা যা Right. করতে পারে তাতে ছেলেরা অনেক কিছু নাই করতে পারে। প্রফেশনালি যখন শেফ হয়ে শুরু করলে, স্পেশালাইজেশন কিসে হলো তোমার? আমার কন্টিনেন্টাল ডিশ, বাট এখন এরকম হয়ে গেছে কি আমি সবকিছুই দেখি, ওভারঅল ইন্ডিয়ান, কন্টি, চাইনিজ, থাই, সবকিছু। সবটাই দেখো। হ্যাঁ, Okay. সবকিছুই দেখি। বেসিক্যালি কি হয়, যখন আমরা করি, করতে করতেই মানুষ তো শিখে, তো অনেক কিছু এখন শিখে ফেলেছি। ওকে, তো এতগুলো বছর হয়ে গেল পুনাম, এক্স্যাক্টলি 13 বছর। এই যে কিচেনের মধ্যে এত ছেলে, তার সঙ্গে তুমি একটা মেয়ে, কিরম লাগে ব্যাপারটা? শুরুতে তো অনেক টাফ লাগছিল, যখন আমি প্রথম দিন কিচেনে ঢুকেছিলাম আমি ভাবলাম পারবো কি পারবো না, এতগুলো ছেলে আর আমি একা মেয়ে, মানে পুরো আগে স্ট্রেংথ টিম দেখে কিচেনে 110 জন ছিল। 110 জন কিচেনের মধ্যে? হ্যাঁ, বিকজ দ্যাটস F&B ইজ ভেরি স্ট্রং ইন পাক। তো আচ্ছা। আমি ওটা দেখে ভাবলাম কি আমি যে পারবো এত কিচেনে। আমার যে কিচেনে আন্ডার দিয়েছিল সেখানে 42 ছেলে ছিল। তো তুমি আমাকে একটা কথা বলো, একটা কিচেনের মধ্যে এত লোক থাকতে হয়? রান্নার এক্স্যাক্টলি, জন্যে? অনেক কেন? কিছু থাকে, বিকজ সবার সেকশন আলাদা আলাদা থাকে, গার্নিশিং এর জন্য আলাদা, সেটিং এর জন্য আলাদা, মানে একটা খাওয়া 5 স্টার থেকে গেলে অনেক কিছু কনসিয়াস নিয়ে দেখতে হয়, হাইজিন নিয়ে, পোর্শন ওয়াইজ নিয়ে, সাইজ নিয়ে, গেস্টের প্রিকশন নিয়ে, অনেক কিছু দেখে খাওয়াটা ছাড়া যায়। তারপরে দাও। তারপরে আচ্ছা। দেয়, এরকম নাকি খাওয়াটা এরকমই চলে গেছে 4টে ছেলে নিয়ে কাজ হয়ে, মানে অনেক সিস্টেম্যাটিক জিনিসটা থাকে। তাহলে তো প্রচুর শীতকাল এসছে এত বছরের কেরিয়ারে পুনাম। একদম। তো শীতকালে কি কি স্পেশাল ডিশ বানিয়েছো? অনেকটা ডিশ বানিয়েছি, যেমনি ইন্ডিয়ানে বানিয়েছি, তন্দুরে বানিয়েছি, চাইনিজে বানিয়েছি, কন্টিতে যেমনি আজকে আমি নিয়ে এসেছি, আমরা বলি ইটস গ্রিল চিকেন উইথ অরেঞ্জ জেস্ট, বাট আমি যদি বেঙ্গলিতে টার্মে চলে যাই তাহলে বলি আমি চিংড়ি মাছ কমলা লেবু দিয়ে একটা প্রিপারেশন বানিয়ে নিয়ে এসেছি। নিশ্চয়ই দিদি আপনাকে ট্রাই করাবো। কমলা লেবু তো শীতকালে পাওয়া যায়। এক্স্যাক্টলি, আর কমলা লেবু আর গুড় ছেড়ে আমার মনে হয় না শীতকাল কলকাতায় কিছু আছে। Absolutely তাই, তো absolutely। আমরা অনেক কিছু ট্রাই করতে থাকি সবসময় শীতকালে, এই কমলা লেবু আর গুড়ে নিয়ে ব্যাপারে। বেকারিতে তো সবসময়, আজকাল আবার নলেন গুড়ের আইসক্রিমও আছে। হ্যাঁ, নলেন গুড়ে অনেকগুলো ডেজার্টও বেড়ে গেছে, পুডিংও যেটা আজকাল মানুষ বানাচ্ছে সেটা নলেন গুড়ে, কোনো কনফ্লিক্টে ফ্রুট ট্রাইফল বানাচ্ছে নলেন গুড়ে দিয়ে, মানে যা কিছুতে নলেন গুড়ে দিয়ে তুমি প্রিপারেশনটা করতে পারো, মিষ্টি দিয়ে, স্পেশালি Right, মিষ্টি দিয়ে। right। এই অরেঞ্জ ডিশটা এইরকম আছে, ফলটা কোনো ননভেজের সবেতে সঙ্গে দিতে যাচ্ছে। পারো। হ্যাঁ, আর এর ফ্লেভারটা এত ভালো থাকে, গন্ধটা এত ভালো আছে কি ও মিক্সিংটা খুব ভালো হয়ে যায়। ওর রসটাও নিয়ে আমরা অনেকগুলো ডিশটা বানাই, যেরকম চিকেনে যে গ্রেভিটা আমরা সেট করি, আমরা ওই অরেঞ্জ জেস দিয়ে আর অরেঞ্জের জুস দিয়ে ওই সেট করি, ওতে খুব ভালো টেস্টটা আসে। গুড। তা আজকে যে চিংড়ি মাছটার কথা বলছো তুমি পুরো নিজে বানিয়ে এনেছো? এক্স্যাক্টলি। বাহ। আচ্ছা, নিয়ে আসা হোক পুনামের চিংড়ি মাছ। দিদি, আজকে আমি যে চিংড়ি মাছটা নিয়ে এসেছি কি করে বানিয়েছি ওর ব্যাপারে আমি বানাতে বানাতে আমি বলবো কি Okay. করে ওই সেটটা করেছি। দিদি, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ কমলা লেবু দিয়ে, গ্রিল করেছি আমি অলিভ অয়েল দিয়ে, সল্ট, পেপার, থাইম অ্যান্ড লিটল ইনফিউজ অফ অরেঞ্জ। ওকে। এবার আমি দেখাবো ম্যাশ পটেটো আমি কি করে বানিয়েছি। ম্যাশ পটেটোতে আমি আলু নিয়েছি, বয়েলড আলু, একটু ক্রিম নিয়েছি, একটু পাসলি, একটু সল্ট, একটু পেপার দিয়ে আমি ম্যাশ পটেটো ভালো করে নাড়াচড়া করে একটু ম্যাশ পটেটো করেছি। এটা অরেঞ্জ চিলি জেস্ট বানিয়েছি, তাতে ওর সসগুলো রেডি করেছি অরেঞ্জ দিয়ে, অরেঞ্জ সস, অরেঞ্জ পাল্প, চিলি ফ্লেক্স, সল্ট, পেপার, লাইম জুস অ্যান্ড লিটল কমলা লেবু সস এরকম পাওয়া যায়? না, এটা বানাতে হয়। বানাতে হয়, হ্যাঁ, আচ্ছা। সেটা আমি বানিয়েছি। আর একটা স্যাফরন দিয়ে আমি ওর ক্রিমটা সেট করেছি। আর দিস ইজ জাস্ট ফর এটা গার্নিশের জন্য চিলি ফ্লেক্স, থাইম, অরিগানো, হার্বস অ্যান্ড লিটল বাটার, ওর উপরে জাস্ট হালকা গ্লেজিং এর জন্য। লাভলি। অ্যান্ড অফকোর্স অরেঞ্জ দিয়ে আমি ডেকোর করব। তাই অনেক অরেঞ্জ যেখানে রয়েছে। ঠান্ডা শীতে অরেঞ্জ তো হতেই হবে। এবার শুরু হয়ে যাও। হ্যাঁ। কি করো আমি দেখি। জাস্ট এই প্রিপারেশনটা আমাদের আগে রেডি করতে হবে, তাই না? হ্যাঁ, প্রিপারেশনটা আমি জাস্ট ওই করে দিয়েছি গ্রিল করে। হ্যাঁ। এবার আমি জাস্ট ম্যাশ পটেটো রেখে ওকে একটু হালকা গার্নিশ করে দেখাচ্ছি কি করে আমরা প্রেজেন্টেশনটা করি যেটা খাওয়া নিয়ে। এই সস
নিজে খাও। সেটা ভালো, নিজে খেতে অনেক টাফ লাগে বলে আজকে এত কিছু খেয়ে নেবো, হেলথ কনসিয়াস, না না এত খাওয়া যাবে না। হাজবেন্ডকে খাওয়াও? হ্যাঁ, সেও শেফ আছে, ও সেও শেফ, ব্যাস দুজনেই শেফ। তো বাড়িতে শুধু খাবারই খাবার। আমার মেয়ে খায় না। লাভলি। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কমলা লেবু কবে আসবে, কমলা লেবু জুস খাই, কমলা লেবু ছাড়িয়ে খাই, বাট কমলা লেবু দিয়ে যে চিংড়ি মাছ করেও খাওয়া যায় সেটা আজকে আমাদের পুনম শিখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ পুনম, ইট ওয়াজ লাভলি, দ্য প্রেজেন্টেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পুনম, থ্যাংক ইউ সো মাচ। কি খেলা আসছে দেখো এবার সবাই। এখানে দেখো অনেক বেলুন আছে আর অনেক বল আছে। বল দিয়ে মেরে বেলুন ফাটাতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। পুনম এসে এবার। স্টার্ট পুনম। জোরে জোরে। ফোর্স ফোর্স, জোরে মারো। ওকে, পুনম 30 সেকেন্ডসে 11টা বেলুন ফাটিয়েছে। এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। 19শে জানুয়ারি রবিবার আমরা আসছি জলপাইগুড়িতে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, পাহাড়পুরে। সকাল 10টা থেকে বিকেল 5টা সবাই হাজির হয়ে যাবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার আমরা কথা বলবো সায়ন্তনীর সাথে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস, তার সাথে কেক, সবই শীতকাল রিলেটেড। হ্যাঁ, এই ব্যবসাটা কিভাবে শুরু হলো? ব্যবসাটা শুরু হলো দিদি, আমার 12 বছর বিয়ে হয়েছে। 2015 সালে আমার ছেলের তখন 3 বছর বয়স। আমি আমার হাজবেন্ড সিলারিগাঁওতে বেড়াতে যাই। আচ্ছা, ওই রুটটাতে, সিল্ক রুটটাতে কোনো রকম হোটেলের কোনো এটা কোন ব্যবস্থা নেই। জায়গায়? এটা কালিম্পং থেকে 25 কিলোমিটার দূরে। তো সেখানে যাওয়ার পরে আমাদের মনে হলো যে আমরা তো অনেক জায়গায় বেড়াতে যাই যেখানে হোটেলের নানান রকম চাকচিক্য থাকে, এইখানে সবটাই হোমস্টের ব্যবস্থা। মানে ওইখানের গ্রামের কিছু মানুষজনদের বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা, এবং তাদের আপ্যায়নটাও ভীষণই আন্তরিক। তো এই ব্যাপারটা আমাদের খুব পছন্দ হয়েছিল। থাকার পরে আমাদের মনে হয়েছে যে এখানে যদি নিজেরা একটা কিছু শুরু করি বা কোনো একটা বাড়ি এরকমভাবে নিই লিজ বা কিছু করে, তাহলে আমরা মাঝে মধ্যেই এখানে আসতে পারবো এবং নিজেদের একটা বাড়ির মতন থেকে গেল। মৌখিক কিছু কথা বলে আমরা ফিরে আসি, 1 মাস পরে কাগজপত্র নিয়ে আমরা সেখানে যাই এবং সেইখানে আমরা একটা হোমস্টে প্রথম নিয়ে নাও তোমরা? হ্যাঁ, লিজে নিয়ে নাও। আচ্ছা, লিজে নিয়ে নিই 20 বছরের জন্য। ওই সিলারিগাঁওতেই? সিলারিগাঁওতে। জায়গাটাও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছিল, একদম মানে উঠোনে বসে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় সেখান থেকে। তো ভীষণ ভালো লেগেছিল। তারপর আমরা ওখানে ব্যবসাটা শুরু করি প্রথম সিলারিগাঁও দিয়ে। ও, তো এখানে সে প্রচারের শুরু হলো? হ্যাঁ, তারপরে আমরা ওখানে সমস্ত মানুষদের বলতাম। তারপরে সোশ্যাল মিডিয়ার দৌলতে তো অনেক জায়গায় এখন পৌঁছে যাওয়া যায়। তো সেইভাবেই আমাদের পেজ থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কলকাতার নানান রকম বড় বড় ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু শুধুমাত্র একটা জায়গা দিয়ে ট্যুরিজম শুরু করতে পারলে না, আমরা প্রথমে, ওরা সবাই বলছিল যারা সিল্ক রুটে বেড়াতে যাবে তারা অনেক জায়গায় থাকবে, তার মধ্যে সিলারিগাঁওতে এক জায়গায় স্টে করবে প্রথম। তারপরে দেখা গেল সবাই বলছে আমাদের এই জায়গাটা, এই হোমস্টেটার নাম বনলতা। তো বনলতায় থাকার পরে সবার যখন ভালো লাগলো, দেখলাম আস্তে আস্তে প্রত্যেকজন বলছে যে আর অন্যান্য জায়গাতেও যদি আমরা বনলতাতে থাকতে পারি তাহলে আমাদের আরও ভালো লাগবে। মোটামুটি 1 বছর বাদে আমরা ঋষিখোলা বলে একটা জায়গা আছে, সেটা সিকিম ডিস্ট্রিক্টে পড়ে। ঋষিখোলাতেও আমরা প্রথমে একটা ফাঁকা জমি নিয়ে সেটাকে লিজ হিসেবে নিয়ে আমরা সেখানে বিল্ডিং তৈরি করলাম। ওরে বাবা, তো প্রচুর খাটনির ব্যাপার। এখানে কলকাতায় থেকে থেকে ওখানে বিল্ডিং তৈরি করা তো ওখানে হোমস্টে তৈরি করলাম আমরা, এবং প্রচুর টুরিস্ট। ওই জায়গার ভিউটা খুব সবার পছন্দ হলো, কারণ আমাদের উঠোনটাই ঋষি নদী।
এরপরে লিংতাম, পদাম চেন, এরকমভাবে জুলুক করে এগিয়ে গেছি। পুরো রুটটাই আমরা, সিল্ক রুটটা পুরোটা সব কভার জায়গায় তোমাদের এরকম একটা হোমস্টে তৈরি করেছো? আমরা সব জায়গাতে এবং সবাইকে আমরা ফুল প্যাকেজ তৈরি করে দিই। সবাই আমাদেরকে যখন বলে যে আমরা এনজেপিতে নামার পরে কি করব, আমরা বলি এনজেপিতে নামা অবধি আপনাদের দায়িত্ব, তারপরে আমরা আপনাদের পিক আপ করে নেব আমাদের গাড়িতে, তারপরে পুরো ফিরে আসা পর্যন্ত ওই 4 দিন বা 5 তার মানে দিন গাড়ির সাথে টাই আপ করতে হয়েছে? একদম একদম সমস্তটা 4 to 5 নাইটসের একটা মোটামুটি প্যাকেজটা হয়। খাওয়া দাওয়া সমস্ত করে একদম এনজেপিতে নামানো পর্যন্ত পুরো আমাদের দায়িত্ব। তো এখন তো অনেক ট্যুরিজম কোম্পানি আছে, প্লাস সরকারি তো আছেই। তো তোমাদের কি মনে হয় সকলের থেকে তোমরা কেন আলাদা, বা তোমাদের কাছে কেন সবাই? আসলে এই হোমস্টে কনসেপ্টটাই পুরো আলাদা, কারণ সব জায়গাতেই কিন্তু হোটেল রিসর্ট এই সব চলছে, কিন্তু হোটেল রিসর্টে যেরকম আমরা সার্ভিস পাই সেরকম কি হোমস্টেতে পাওয়া যাবে? এখানে আমরা সবাইকে এরকমটা বলেই দিই যে এটা আপনারা পুরোপুরি হোমলি এনভায়রনমেন্টই পাবেন। আর এখানে খুব বেশি খাওয়া দাওয়ার ব্যবস্থা, যা ইচ্ছা চাইছি সবটা আমরা Order serve দিয়ে করতে দিলাম, পারবো সেটা হয় না। না, কারণ আমাদের হয়তো যে জায়গায় হোমস্টে সেখান থেকে অন্তত 6 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার দূরে মেন বাজার। এরম ভাবেই চলছে এটা, আস্তে আস্তে একটার পর একটা। আমাদের কিন্তু বছরে অন্তত 5,000 কাস্টমার আছে, এরকম ভাবে চলছে। সাথে আমি কেকের বিজনেসটাও করি। এটা কবে শুরু হলো? শীতকালে ক্রিসমাসে কেক তো মানে আমাদের সবার প্রিয়। Right. এবার সেটা যখন নিজে বানাতে পারবো তখন তো আর একটা বাজার থেকে কখন কিনবো ওই একই রকম, আর আমরা তো ভ্যারাইটি বানাবো, নানান রকম টেস্টের বানাবো, কারণ প্রত্যেক দিনই অলমোস্ট আমাদের বার্থডে লেগেই থাকে অর্ডার্স। তো সেই কেকগুলো কি তুমি নিজেই বানাও নাকি তোমার লোক আমি আছে? বানাই এরকম। তারপরে এক এক দিনে তো 4টে 5টা করেও অর্ডার থাকে, তখন হ্যাঁ। সেগুলো কি তুমি একা করো? আমি বানাই, আমার বন্ধুও আছে সাথে। এগুলো কি সব বাড়ি থেকেই সব কিছু সব করো? বাড়িতেই Okay. ব্যবস্থা, সব রকম ভাবে করি। বাহ, খুব ভালো। সায়ন্তনী, নিজে তৈরি করা একটা জায়গা বলো, একদম অনেক ভালোবাসা, অনেক ভীষণ কষ্ট ভালো ভরা। লাগছে, যাই নিজের বাড়ির মতো থাকি। নিজের বাড়ি তোমার, তো না নিজেরই বাড়ি? একদমই। আর নদীতে স্নান, দিদি আচ্ছা। নদীতে স্নান আমরা ভাবতে পারি না। তাহলে একবার যেতে হবে সায়ন্তনী, একদম। বনলতা থেকে থাকতে হবে। বনলতা আশা করছি খুব ভালো লাগবে, হয়তো অনেকটা কমফোর্ট সেরকম একটা দিতে পারবো না, কিন্তু ভালো লাগবেই। আর তুমি যদি যাও তাহলে তো সেই রকম সার্ভিস আমি নিজে গিয়ে দেবো। থ্যাংক ইউ সায়ন্তনী, এবং আমার অনেক শুভেচ্ছা রইল তোমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলের জন্য এবং কেকের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Ready, start. সায়ন্তনী 30 সেকেন্ডসে 10টা বেলুন ফাটিয়েছে। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আর দিদি, এবার আপনার সাথে কথা বলি। হ্যাঁ দিদি। মোয়া, হ্যাঁ দিদি। ছোটবেলা থেকে কি পরিবারকে দেখে বড় হওয়া? না দিদি, ছোটবেলা থেকে আমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, যে পরিবারের এখানে মোয়ার বিজনেস ছিল না। আচ্ছা। বিয়ের পরে আমার স্বামীর বাড়িতে এসে এই মোয়া শিল্পটা শিখি। আমাদের বহরু গ্রামে প্রায় প্রতি বাড়িতেই মোয়া শিল্প আছে। আচ্ছা। এটা একরকম আমাদের জীবিকা। শীতকালে বিভিন্ন জায়গায় আমাদের গ্রামের ছেলেমেয়েরা সবাই বাইরে বাইরে গিয়ে মোয়া বানায়, মোয়া বিক্রি করে। জয়নগরের মোয়া বিখ্যাত, আপনি সব জায়গায় দেখে থাকবেন। আর বিভিন্ন জায়গায় এই শীতকালে, মূলত শীতকালে মোয়ার ব্যবসা করতে যেতাম বাইরে বাইরে। বাইরে গিয়ে বানাতে? হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায়, যেমন এই বিষ্ণুপুর থানার বাঁকড়াহাট, কলকাতার ওই তারাতলা, এরকম বিভিন্ন জায়গায় দোকান সেলামি নিয়ে আমরা ব্যবসা করতাম। এইভাবেই আমরা মোয়ার ব্যবসা করতে করতে 2010 সালে আমার স্বামী মারা যায় হঠাৎ। তারপরে সমস্ত দায়িত্বটাই আমার কাঁধে এসে পড়ে। আমার ছেলে পড়াশোনা শিখিয়েছি, MA পড়িয়েছি, মেয়ে এখন ক্লাস 11-এ পড়ে, কমার্স নিয়ে পড়ে। মোয়া তৈরি করে মোয়া এই বিক্রি মোয়া বানাই,
নিজের কাছেও তৈরি করি, আবার অন্যের দোকানেও কাজ করি, আবার নিজের কাছেও কাজ করি, নিজেও বানাই, নিজে বানিয়ে আবার বিক্রি করি, আবার অমৃতি বানাই, অমৃতি বানিয়েও বিক্রি করি, করে এইরকমভাবে খুব কষ্ট করে দিদি সংসার চালাই, দুটো ছেলে মেয়েকে মানুষ করি। ছেলে মেয়ে এখন কি করছে? ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, আর মেয়ে ক্লাস 11-এ পড়ে। সারাদিনে কটা মোয়া বানানো হয় আরতিতে? সারাদিনে আমি 400-500 মোয়া বানাতে পারি। এই যে মোয়াটা আমরা আজকে খেলাম, কত দামে বিক্রি হয় ওখানে? ওখানে 500 টাকা কেজি। কেজিতে? কেজিতে এবার বিক্রি সবাই হয়। কেজি কেনে? হ্যাঁ, আমাদের ওই প্যাকেট সিস্টেম হয়। ও, প্যাকেট সিস্টেম হয়, আবার লুজ কিনতেও পাওয়া যায়, হয়তো আচ্ছা। 20 টাকা 25 টাকা এরকম হিসাবে বাহ। বিক্রি হয়। দারুণ মোয়া খাইয়েছো, সবাই বলবে এবং আমিও বলছি। ধন্যবাদ দিদি। খুব সুন্দর হয়েছে তোমার মোয়া এবং খুব ভালো লাগলো তুমি এসছো এত দূর থেকে এবং আমাদের সাথে তুমি পরিচয় করলে এবং আমাদের এত সুন্দর খাওয়ালে সবাইকে। ভালো থেকো আরো দিদি, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। আপনার জন্য আমি একটা মোয়ার উপহার দেবো আপনাকে। বাহ, নিয়ে এসো। এত বড়, এরকম এত দিদি বড় আমাদের মোয়া? তত্ত্বের মোয়া যায়। এরকম বড় বড় মোয়া বিক্রি হয় তোমাদের ওখানে? এই যে অর্ডার দেওয়া হয় না বিয়ে, তাহলে হ্যাঁ। এরকম মোয়া বানিয়ে এত বড় বড় মোয়া? হ্যাঁ দিদি, এরকম মোয়া বিক্রি হয়। থ্যাংক ইউ। স্টার্ট। টাইম আপ, চলে আসো। আর যদি 30 সেকেন্ডে 12টা বেলুন ফাটিয়েছে। এবার একটু কথা বলবো সুপর্ণাদির সাথে। বালাপোষ তৈরি করো। হ্যাঁ দিদি, আমি বাড়াপোষ তৈরি করি। এরকম একটা কাজের সাথে যুক্ত হলে কিভাবে? বাবা বড় লোক, স্বামী গরিব, পালিয়ে গিয়ে বিয়ে, ভালোবাসা, পালিয়ে গিয়ে বিয়ে করলাম। বিয়ে করে ওর বন্ধুর বাড়ি ছিলাম, সেখান থেকে শ্বশুর বাড়ি আসলাম। শ্বশুর বাড়ি আসার থেকে অভাব আমার পিছু পড়ে গেল। ওই অভাব চলতেই থাকলো। ছেলে হলো, বড় ছেলে। আমাদের শ্বশুর বাড়ি ছোটোখাটো জায়গা, পুকুর, গ্রামঘাট তো, পুকুরে মাছ হয়, মোচা চিংড়ি, বাগদা চিংড়ি, এইগুলো। ছেলে হওয়ার 21 দিন, 21 দিনের দিন আমার দেওর এক বাগ বাগদা চিংড়ি ধরে নিয়ে বিক্রি করতে গেল। তখন আমি আমার দেওরকে বলেছিলাম যে একটু দুধ নিয়ে আসবে বাবুর জন্য। বাবু সারা রাত কান্না করেছে, মনে হয় দুধে হয়নি। সারাদিন ছিলাম আশায় দেওয়ার দুধ নিয়ে আসবে। দেওয়ার যখন আসলো ছুটে গেলাম দেওরের কাছে, ভাই দুধ এনেছো? আমার দেওর বলে আমার মনে নেই। আমি তো মা, আমার অবস্থা তখন খুব খারাপ। আমার মনের দিক দিয়ে আমি ভেঙে পড়েছিলাম যে আমি এই ছেলে কী করে বাঁচাবো। তখন আমি আমার স্বামীকে বললাম যে এবার আমার অন্য পথ ধরতেই হবে, এছাড়া আমার উপায় নেই, আর আমি এই ছেলে বাঁচাতে পারবো না। তখন আমি ওই বালাপোষ শুরু করি। বাপের বাড়ি কেউ পাশে ছিল না? ছিল, বাপের বাড়ি মেনে নেয়নি তো। যেহেতু আমার শ্বশুর বাড়ি গরিব, কিচ্ছু নেই, ছেলে বেকার, কাজ করে না কোনো। দুটো ছেলে হয়ে গেল, 18 বছরে বিয়ে হলো, এখনো ঠিকঠাকভাবে মেনে নেই। কিছু তো একটা করতে হবে আমার। একদিন আমার বাড়ির সামনে দিয়ে একটা বালাপোষ ব্যবসায়ী যাচ্ছিল, ওনাকে ডাকলাম আমি আমার বাড়ি। তুমি ওখানে আরো পয়সা আমার কাছে নেই। তখন বললো ক কাপড়ে? আমি বললাম 1.5 কাপড়ে। ক কেজি তুলো দেবে? আমি বলছি 3 কেজি তুলো দেবো। তখন তুলোর দাম ছিল 40 টাকা করে। বললাম যে দাদা আমার একটা রিকোয়েস্ট আছে। বলে কি? বল বালাপোষটা আমিই সেলাই করবো, যেমন হোক আমার তো খারাপ হলেও আমার হবে, ভালো হলেও আমার হবে। তখন উনি রাজি হয়ে গেল। তখন শুরু করেছি, একটা বালাপোষ সেলাই করলে 30 টাকা। প্রথম বালাপোষটা খুব বেশি একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছিল। আমি ওনাকে টাকা দেয়নি, যে আপনি আবার কাপড় দিয়ে দাও, আমি আবার সেলাই করি। ওই করে করে আমি ওই তুলোর দামটা আমার শোধ করলাম। আচ্ছা, তারপরে চিন্তা করলাম যে একটা করে বালাপোষে আমার পোষাবে না, জীবনে বড় আমার হতেই হবে। কেন আমার বাপের বাড়ি আমাকে দেখাতেই হবে যে আমি এই ছেলেকে বিয়ে করে আমি একদম মরে যাইনি, বেঁচে আছি এখনো। আমি তখন ওই 2টো করে বালাপোষ শুরু করলাম। ভোরবেলা 4টার সময় উঠে রান্না করলাম। সকাল যখন হতো তখন আমি অটোমেটিক একটা বালাপোষ পেতে দিতাম। দিনে 2টো করে বালাপোষ, তার মানে আমার 60 টাকা আসলো।
शिकायतों को कुछ तूने कुछ मैंने सुलझा लिया। এক একটা বালাপোষ তৈরি করতে 30 টাকা করে। 30 টাকা করে, তখন এখন 100 টাকা। তো এখন এক একটা বালাপোষের জন্য খরচা কিরম হয়? 100 টাকা, 120 টাকা, 90 টাকা তুলো কেজি। কেউ 4 কেজি তুলোর করে, কেউ 5 কেজি তুলোর করে, যে যেরকম। জোড়ো মোটা চাই। হ্যাঁ, তো বালাপোষগুলো বিক্রি হয় কোথায়? পাড়ায় বিক্রি করে, সাইকেলের পিছনে করে বেঁধে নিয়ে সাইকেল নিয়ে চলে বেরিয়ে যায় পাড়ায়। कभी बह चला मुसाफिर कहाँ बह चला। সব দিন তো বালাপাস সেলাই করি না, ধরো আজকে যদি বালাপাস সেলাই করি, কালকে পাড়ায় যাই। কিন্তু ধরো একজন যদি বালাপোষ একটা কিনে নেয়, সে তো আবার পরের দিনই আরেকটা কিনবে না। আমি তো একটা পাড়ায় যাই না, অনেক অন্যান্য জায়গায় যায়। সুন্দরবনে, ঝড়খালি 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এরকম নম্বর করা আছে। এক এক নম্বরে 5টা 6টা করে গ্রাম আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঝড়খালি আমি ঘুরি, তাতে বিক্রি হয় আর। বিক্রি হয়ে যায়। এইভাবে দিব্যি সংসার চলছে। বড় ছেলেটা ক্লাস 11-এ পড়ে, ছোটটা ক্লাস 5-এ। তাহলে এখন অনেক ভালো আছে। এখন ভালো, 4 জন ফ্যামিলিতে, স্বামী স্ত্রী 2 জন আর 2 ছেলে। খুব ভালো লাগলো সুপর্ণা কথা বলে। এত কষ্ট করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। লড়াই, খুব লড়াই করেছি। প্রচুর লড়াই। তোমাদের মতো দিদিরা এত কষ্ট করে বালাপোষ বানাচ্ছে বলে আমরা শীতের সকালে এত সুন্দরভাবে ঘুমাতে পারি লেপ কম্বল গায়ে দিয়ে। ভালো থেকো হ্যাঁ সুপর্ণা। স্টার্ট। সুপর্ণা দে 30 সেকেন্ডসে 11টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে আরতি দে 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে দুজন সুপর্ণা দে এবং পুনম, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শান্তনী 10 পয়েন্টস। আরতির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, সুপর্ণার পছন্দ টিভি ক্যাবিনেট, পুনমের পছন্দ লন্ড্রি ব্যাগ, শান্তনীর পছন্দ ননস্টিক কুকওয়্যারের সেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট অভ্রতনু এবং শুভশ্রী। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। कैसी तेरी खुद गर्जी ना धूप चुने গানের কথা অনুযায়ী কটা সমুদ্রের কথা বলা হয়েছে? বলো পুনম। দুটো। সরি পুনম, -5। 7 সমুদ্র। मन लिया अपना पैगंबर तर लिया तो 7 समंदर। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 জন নায়কের ছবি ঘুরছে, একটি নায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই নায়কের ছবির কোনো গান শোনাবে। পুনম। দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়। ওকে 5 পয়েন্টস। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। তুমি আর আমি শুধু
জীবনের খেলা বাহ, একদম 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে লালা মল প্লাসের তরফ থেকে লেডিস। এবার 4 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। 3টে বাদ্যযন্ত্রের ছবি এসছে, এমন একটা গান শোনাবে যার মধ্যে যে কোনো একটি বাদ্যযন্ত্রের নাম থাকতে হবে। বলো শান্তনী। বাঁশি শুনে আর কাজ নাই। 5 পয়েন্টস। সঙ্গে ইন্ডাকশন ওভেন। শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। 3জন সিঙ্গারের ছবি আসবে, একটি ছবিতে সে আটকে যাবে, সেই সিঙ্গারের একটি গান শোনাতে হবে। ঠিক আছে, বলো বলবো না। শান্তনী। दिल के रास्ते में कितने ठोकर मैंने खाई। ডান, 5 পয়েন্টস। সঙ্গে কফি মেকার। আজকের আমাদের মঞ্চে এসছেন দুজন স্পেশাল গেস্ট, বাদশাহ এবং শ্রীলেখা। এবং ওরা আজকে কেন আমার কাছে স্পেশাল এবং ওরা আজকে কেন এখানে এসে সেটা ওদের মুখ থেকে আমরা শুনবো। প্রথমে বাদশাহ। আমরা একটা ছবি করেছি জি সিনেমার জন্য, এটার নাম সুদক্ষিণার শাড়ি। খুব সেন্সিটিভ একটা গল্প, খুব ভালো একটা গল্প। সবাই, শ্রীলেখা খুব ভালো অভিনয় করেছে, যাতে সবাই দেখে তার জন্য আমি তোমাদের মাধ্যমে দর্শককে সেটা রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। এবার শ্রীলেখা। সুদক্ষিণা শাড়ি, শাড়ি এবং নারী ওতপ্রোতভাবে জড়িয়ে, তার উপরে একটা গল্প, একজন মহিলার গল্প এবং তাকে কেন্দ্র করে আরো কিছু মানুষের গল্প। ওকে। 19শে জানুয়ারি জি বাংলা সিনেমা অরিজিনালস সুদক্ষিণার শাড়ি দেখতে হবে দুপুর 1টায় জি বাংলা সিনেমা। শুরু করছে আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে আমাদের এখানে কিন্তু এটা অভিনয় রাউন্ড, ঠিক আছে? এক একটা টপিকের উপরে বাদশাহ শ্রীলেখা দুজনে অভিনয় করবে। ওদের অভিনয় শেষ হবে, আমি বলবো, তখন বাজার প্রেস করে উত্তর দেবে যে ওরা কি অভিনয় করে দেখালো। ফার্স্ট টপিক কি বলো? আর দিদি বাচ্চারা বেলুন ফোলালেন আর দিদি বেলুন ফাটালেন। কোথায় দেখতে পাই এটা আমরা বেশি? মেলায়। একদম 5 পয়েন্ট। এবার দ্বিতীয় টপিক কি করছে দেখো। বলো। পুনম। জলেবি। 5 পয়েন্টস পুনম। এবার থার্ড টপিক, একটা জায়গা দেখাচ্ছে।
বলো শান্তনী। লাফিং ক্লাব। লাফিং ক্লাব 5 পয়েন্টস। 4 নম্বর টপিকে আমরা যাব। তার আগে একটুখানি কথা বলি ছবির ব্যাপারে। চরিত্রটা কিরকম? শিক্ষিতা মহিলা একজন, কিন্তু যেরকম হয় সংসারে স্বামী, ছেলে, শাশুড়ি, কিন্তু সে হয়তো তার জীবনে কোনো অন্য স্বপ্ন ছিল, পড়াশোনায় ভালো ছিল, আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, বা হয়তো আরও অন্য কিছু করার স্বপ্ন ছিল, সেটা করতে পারেনি। এবার তার ভালো লাগার জায়গাটা হচ্ছে তার শাড়ি। এবার শাড়ি নিয়ে ন্যাচুরালি তাকে অনেক কিছু শুনতে হয়, অনেক কটাক্ষ, অনেক কিছু। এবার বন্ধুর সাথে অনেক বছর বাদে আবার দেখা হয়। সো এই বন্ধুর মাধ্যমে কিভাবে সে এম্পাওয়ার্ড হয়, কি করে শাড়ির নিয়ে, তারপরে ফাইনালি কি হয় সেটা নিয়ে। আর সেই বন্ধুটা হচ্ছে বাচ্চা। ওকে। কিন্তু তুই যে শাড়ি নিয়ে কিছু পড়ছিস, জানছিস, বুঝছিস, সেটা কোথাও রয়ে যাবে। কিছু না নিজের জন্য লেখ। লিখবো। এক একটা রং, এক একটা বুনন যেন জীবনের কথা বলে। জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন সুদক্ষিণার শাড়ি। 19 তারিখ মিস করবেন না, দুপুর 1টায় সুদক্ষিণার শাড়ি, শুধুমাত্র জি বাংলা সিনেমাস। এবার আমরা খেলা কন্টিনিউ করব। পাঁচ নম্বর টপিক কি করছে দেখো। বলো সুপর্ণা। ব্যাডমিন্টন। একদম 5 পয়েন্ট। থ্যাংক ইউ সুরেখা। থ্যাংক ইউ so very much. থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শান্তনী। 10 পয়েন্টস এসে শান্তনী। ওকে, রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে শান্তনীর জন্য গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে 3 জন, আরতি দি, সুপর্ণা দি এবং পুনম, 3 জনেই 5 পয়েন্টস। 3 জনেই একসাথে চলে আসে। আরতির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ওকে, পুনমের জন্য ওয়াফল মেকার। সুপর্ণাদির জন্য রয়েছে হাতাকুন্তির সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় একটি জুয়েলারি সেট। কাতলা, পরোটা, খড়, 3টে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। এবার বলো সুপর্ণা। কাপড়। বুঝিয়ে দাও। কাতলার কয়াকার, পরোটার প, আর ওই খড়ের ডয়রা। 20 পয়েন্টস। সঙ্গে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। বাঁ দিকে একটা শব্দ আছে গৃহ, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। 3টে শব্দ খুঁজে বার করো যেটা গৃহর পরে বসলে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সুপর্ণা। গৃহবধূ, গৃহ শিক্ষক আর গৃহ প্রবেশ। 20 পয়েন্টস। সঙ্গে সুপর্ণার গিফট এয়ার পিউরিফায়ার। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 6টি যখন বছর ভর, স্থান পঞ্চম, রাত যখন বড় হয়, দিন একটু কম, কি বিষয়ে ধাঁধা?
বলো আর দিদি শীত। বোঝাও। শীতকালে রাত বড় হয়, দিন ছোট হয়, আর ঋতু 6টা, এটা পঞ্চম ঋতু। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে সর্ষের তেল এবং কম্বলের সেট। পাশাপাশি ক্লু, ভ্রমণ প্রিয় বাঙালি জানি, হাতছানি দেয় পাহাড় রানী। ওপর নিচে ক্লু, গড়িয়ে যাওয়া চাকায় পেলে, গুছিয়ে নেওয়া ঘুরতে গেলে। এবার বলো আর দিদি। ট্রলি ব্যাগ আর দার্জিলিং। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে সর্ষের তেল এবং সঙ্গে কম্বলের সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্ট মেকার। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন, পারলে 30 পয়েন্ট পাবে, ভুল করলে মাইনাস হবে 20। দ্বিতীয় সুযোগে যদি খেলো শেষ প্রশ্নটা, তাহলে 20 পয়েন্ট পাবে, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে দুজন। আরতি দি স্কোর 70, সুপর্ণা দি স্কোর 60। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, 4টে শব্দে উত্তর। আরতি সুপর্ণাদির মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো প্রথম সুযোগ চলে যাবে, বেল বেজে যাবে। প্রথম সুযোগ শেষ, কিছু অক্ষর যোগ হবে। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। পয়েকার ঠয়েকার যোগ হয়েছে, এবার পারলে 20 পয়েন্ট, না হলে -10। এখনো কিন্তু সুপর্ণা দি আরতির মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার, কারণ দুজনের মধ্যে মাত্র 10 পয়েন্টের তফাৎ। এবার বলো সুপর্ণাদি। পেটে খেলে পিঠে সয়। সুপর্ণাদি বলছে পেটে খেলে পিঠে সয়, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখা যাক। 20 পয়েন্টস সঙ্গে ব্রেকফাস্ট মেকার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা রায় with 80 পয়েন্টস। পুনম মেমেন্টো, এটা শান্তনী মেমেন্টো, আর যদি আপনার মেমেন্টো, উইনারের ট্রফি সুপর্ণা দি, ব্যাজ, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর সাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট থাকবে। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট থাকবে। আশা করি আমাদের পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন, এরপরে দেখবেন আলো ছায়া।